প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আমরা নির্ধারণ করেছি আইন ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত দুজন নির্মম অতিথি উপস্থিত রয়েছেন। একজন হচ্ছেন সাবেক জেলা জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক জনাব মোহাম্মদ ইকতেদার আহমেদ রয়েছেন আমাদের সাথে, এবং আরেকজন অতিথি রয়েছেন সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, আইন, রাজনীতি, সংবিধান বিশ্লেষক জনাব সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আগে বলেছি যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আইন ও বিচার ব্যবস্থা সংস্কার। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু তিনি এই আইন এবং বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলেছেন। আমরা সেই বিষয়ে নিয়ে কথা বলব। আমি প্রথমেই জনাব মোহাম্মদ ইকতেদার আহমেদ আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর আমরা দেখেছি 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, এবং সেই সরকারের পতনের পরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, অর্থ উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশের ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছেন। নতুন নতুন ব্যক্তিরা, যারা নির্মম ব্যক্তিরা, তারা কিন্তু এখন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। কিন্তু আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে বিগত সময়ে যেটা বলা হয় এটি শুধুমাত্র যে আমি, আপনি বা সালাউদ্দিন ভাই বলছেন সেটি নয়। এদেশের আপামর জনতা কিন্তু একটি জিনিস বলেন, সেটি হচ্ছে যে বিগত এই 15, 16, 17 বছরে যে আইন ও বিচার ব্যবস্থাকে একেবারে ভেঙে ফেলা হয়েছে, এবং সে কারণে রাষ্ট্র সংস্কারের প্রথম এবং প্রধান কাজ হিসাবে কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতিকে ফিরিয়ে আনবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। আপনি নিজেও অনেক ভুক্তভোগী ছিলেন, অনেক কিছুর মুখোমুখি হয়েছেন। সে বেদনার কথা হয়তো বা আমরা যদি আপনি বলেন সেটি শুনবো, কিন্তু আপনি এই ভেঙে ফেলা আইন ও বিচার ব্যবস্থাকে আমরা কিভাবে পুনর্গঠন করতে পারবো আপনার যদি মূল্যায়ন আপনি করেন? পৃথিবীর সর্বত্র বিচার বিভাগকে বলা হয় জনগণের শেষ ভরসাস্থল, এবং পৃথিবীর সর্বত্র বিচার বিভাগ হলো আমাদের হলো যে অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম। বাংলাদেশের ক্ষেত্রে মানে অধিকাংশ বিচারকই বিচার বিভাগ হরণের প্রতিষ্ঠান। এখানে আপনি বিচারালয়ে গেলে আমরা দেখেছি যে আপনি বিচার পাবেন না, এবং আমি নিজেও কিন্তু বিচার পাই নাই। এখন বিচার বিভাগের যে সংস্কারের কথা আপনি বলছেন, আপনাকে তো একটা দেশ তো সংবিধান এবং আইন অনুযায়ী চলতে হবে, এটা কিন্তু সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এখন আপনি যদি প্রথমেই আসেন বিচারক নিয়োগের ক্ষেত্রে, এখন বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত 15 বছর বা তার আগেও একমাত্র বিবেচনা হয়েছিল দলীয় রাজনীতির প্রতি আনুগত্য। এই ধরনের ব্যক্তিকে কিন্তু উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিচার বিভাগের নিম্নতম পদ হলো সহকারী জজ। এটা 2007 খ্রিস্টাব্দের 1 নভেম্বরের পূর্বে ছিল সহকারী কমিশনার। এখন সহকারী জজ বা সহকারী কমিশনার পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে নিম্নতম যোগ্যতা অল থ্রু সেকেন্ড ক্লাস। তারপরে তাকে পাবলিক সার্ভিস কমিশন অথবা জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত পরীক্ষায়, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং সেখানে আমরা দেখেছি যে যদি 55% মার্কস যদি না পায়, হি ইজ নট কল্ড ফর ভাইবা। তাহলে এরপরে ধরেন আপনার এই ধরেন 200 পোস্টের জন্য অ্যাডভাইসমেন্ট হলো, দেখা গেল যে 1000 জন রিটেনে কোয়ালিফাই করেছে। এরপর থেকে যে যাচাই বাছাই করে হয়তো এই 200 জনকে নিয়োগ দেওয়া হয়। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির জন্য নিয়োগের একটা মিনিমাম কোয়ালিফিকেশন আপনি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু উচ্চ আদালতের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছু নির্ধারণ নাই। যে বিচারক নিয়োগের ক্ষেত্রে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানে 3টা যোগ্যতার কথা বলা আছে। একটা যোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে যোগ্যতা যে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে 10 বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। এরপরে যোগ্যতা যে অধস্তন বিচার বিভাগের ক্ষেত্রে যে তিনি বিচারক পদে 10 বছরের কর্মরত ছিলেন। কিন্তু উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে যদিও সংবিধানে বলে দেওয়া আছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল, সেই কোয়ালিফিকেশন নির্ধারণ করে কিন্তু আজ পর্যন্ত কোনো আইন প্রণীত হয় নাই। এবং আমরা দেখেছি যে উচ্চ আদালতে যখনই বিচারক পদে নিয়োগ হয়, দেখা যাচ্ছে যে 20 জন যদি নিয়োগ হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই 20 জনের মধ্যে 13 থেকে 14 জন বা 15-16 জনেরই যে নিম্নতম যোগ্যতা যেটা নির্ধারণ করে দেওয়া আছে নিম্ন আদালতের জন্য, এই নিম্নের যোগ্যতার লোক উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পাচ্ছে। তো এই ধরনের লোক যদি উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পায়, তাহলে যে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের যে পাওয়ার হাইকোর্ট ডিভিশনে দেওয়া হয়েছে, সেই সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, যেটাকে বলা হয় তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ, ওই পাওয়ারটা তো তারা প্রপারলি তো এক্সারসাইজ করতে পারবে না। এখন এই যে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ব্যাপারে বিশ্বব্যাপী যে স্বীকৃত
নীতি, সেটা হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দ্য ইনফেরিয়র, অর্থাৎ উচ্চ পদে যারা থাকবেন তারা হচ্ছিল নিম্ন পদে যারা আসীন আছেন তাদের চেয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের বিচার বিভাগই একমাত্র ব্যতিক্রম যেখানে দেখা যাচ্ছে যে অধস্তন আদালতের বিচারকদের চেয়ে উচ্চ আদালতের 60 to 80% বিচারক হচ্ছিল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। তো আপনি যদি বিচার বিভাগের সংস্কার করতে চান, প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছিল বিচারক নিয়োগ আইন, এবং এই যে উচ্চ আদালতে যে যারা অধস্তন আদালতের বিচারকদের যে নিম্নতম যোগ্যতা সম্পন্ন এদেরকে অপসারণের বিষয়ে একটা পদক্ষেপ নিতে হবে। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে কর্মরত ছিলাম। তো তখন কিন্তু এর আগে যখন এই ধরনের একটা সরকার আসে, 111 গভর্নমেন্ট আসে, তখন তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল যে তারা তিনটা ক্যাটেগরি ছিল, একটা হচ্ছিল অদক্ষ, একটা হচ্ছিল অযোগ্য, আর একটা হচ্ছিল দুর্নীতিগ্রস্ত। তখন সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন মিলে বিচারকের সংখ্যা ছিল 100-র মতো। তো ওনারা একটা তালিকা করলেন, 40 জনের তালিকা করলেন। এই 40 জনের তালিকা করে ওরা সিদ্ধান্ত নিল যে ধাপে ধাপে এদেরকে, সেখানে তো মানে আপনি যদি বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হন, এটা তো ইট ইজ এ কনস্টিটিউশনাল পোস্ট, আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন আপনাকে অপসারণ করা যাবে না, অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, এখন সেটা নাই, এখন হচ্ছে হলো পার্লামেন্টারি ইমপিচমেন্ট, সংসদীয় অভিশংসন। তো এই পন্থা ছাড়া অন্য কোনোভাবে কিন্তু আপনি তাকে পদ থেকে অপসারণ করতে পারবেন না। তো ওনারা তালিকা করার পরে তো প্রথমে যাকে চিঠি দিল উনি বঙ্গভবনে গেলেন, যে চায়ের দাঁত যেটাকে বলা হয় আর কি, তারপরে এসে উনি পদত্যাগ করলেন। এরপরে যে দুজনকে চিঠি দেওয়া হলো, দুজনই ছিল হাইকোর্ট ডিভিশনের, তারা কিন্তু তখন তাদেরকে আমাদের এখানের একজন বরেণ্য আইনজীবী, আমি নাম বলতে চাচ্ছি না, আর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে হস্তক্ষেপের কারণে সেটা কিন্তু কার্যকর হয় নাই। তো এখনও যে এই যে ওনারা আসছেন, বর্তমান সরকার এসেছে, যে বিচার বিভাগ যে রিফর্মস, এটা হচ্ছে যদি রিফর্মস যদি করা যায় তাহলে এটা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলজনক। বিচার বিভাগ সম্পর্কে যেমন আমি জাপানে বহুকাল ছিলাম, সেখানে বলা হয় যে একটা জাতি কতটুকু উন্নত এবং সভ্য সেটা নিরূপণের মাপকাঠি হচ্ছিল যে সেই দেশের বিচার বিভাগ হ্যাঁ কতটুকু স্বাধীন এবং কতটুকু মানুষের অধিকার সংরক্ষণের ব্যাপারে কতটুকু সজাগ এবং কতটুকু সচেতন। আমি সালামের কাছে আসবো, তবে আরেকটা বিষয়টা জানতে চাই, সেটি হচ্ছে আপনি তো আমাদের রিফর্মের কথা বললেন, কিভাবে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো বললেন, দুর্নীতিগ্রস্ত 3টা ক্রাইটেরিয়ার কথা, 111 সরকারের সময়কার কথা বললেন, কিন্তু বিগত যে 15, 16, 17 বছরে এই যে বিচার ব্যবস্থার যে আপনি দুর্নীতির কথা উল্লেখ করেছেন সে কারণেই বলছি, সেখানে যে দুর্নীতি, অসদাপরায়ণ এবং একই সাথে রাজনৈতিক প্রভাব ছিল, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আমাদের সংবিধানে ওনারা যখন বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হন, ওনারা কিন্তু সরকার তো নিয়োগ দান করে, নিয়োগ দানের পরে ওনারা যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার নিয়োগ কার্যকর হয় না। তো এখন আমাদের সংবিধানে আছে যে যখন একজন বিচারক শপথ পাঠ করেন, তাকে অপরাপর বিষয়ের পাশাপাশি বলতে হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করব। তো এখন একজন ব্যক্তি যদি ডুয়াল সিটিজেন হয়, সে বাংলাদেশেরও নাগরিক এবং ব্রিটেনেরও নাগরিক, তাহলে হচ্ছে হলো আপনার তো এই যে আনুগত্য, যেটা বাংলাদেশের প্রতি আনুগত্য, এটাকে তো আপনি বিভাজন করতে পারবেন না। তাহলে বাংলাদেশে শুনেন, তাহলে বাংলাদেশের প্রতি তার আনুগত্য কতটুকু বা ব্রিটেনের প্রতি আনুগত্য কতটুকু, এটা হচ্ছিল সংবিধানের ব্যক্ত অবস্থান। আপনার শপথ গ্রহণ করাকালীন আপনি বলেছেন যে আপনি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করবেন, এবং শপথ গ্রহণ করাকালীন আপনি দ্বৈত নাগরিক ছিলেন, 2টা দেশের নাগরিক ছিলেন। তাহলে আপনি যদি একটা দেশের নাগরিকত্ব যদি পরিহার বা পরিত্যাগ করে না থাকেন, তাহলে আপনার এই নিয়োগটা হচ্ছে অবৈধ। এটা কি আপনি কোনো বিশেষ ব্যক্তির কথা বলছেন? না, আমি বলছি এটা অনেক একজন ব্যক্তি হইতে পারে বা অনেকে হইতে পারে। তাহলে কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিক হয় এবং দ্বৈত নাগরিক হিসেবে শপথ নিয়ে উনি যদি বিচার বিভাগে তিনি যদি আসীন থাকেন, সেক্ষেত্রে হচ্ছে তার এই নিয়োগ হচ্ছে হলো অবৈধ, এবং তার নিয়োগ যদি অবৈধ হয় সেক্ষেত্রে হচ্ছিল তিনি এই বিচারক থাকাকালীন যত রায় দিয়েছেন প্রত্যেকটা রায় হচ্ছে হলো নালিটি। এই রায়ের কিন্তু কোনো গুরুত্ব নেই। এটা আইনের ভাষায় বলা হয় প্রসিডিং কুরাম নন জুডাইস। দেশবাসীর দায়িত্ব, আপনাদের দায়িত্ব, বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা আছে তাদের দায়িত্ব যে এই ধরনের কোনো ব্যক্তি বিচার বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কিনা এবং বিচার বিভাগে থাকা অবস্থায় তিনি কি কি রায় দিয়েছেন, এবং প্রত্যেকটা রায় অবৈধ। এবং এখনও আমি যতটুকু জানি 2-3 জন আছেন তারা হচ্ছিল দ্বৈত নাগরিকত্ব, এবং দ্বৈত নাগরিকত্ব রেখেই কিন্তু তারা এই যে বিচার বিভাগে পদে বহাল আছেন। জি নিশ্চয়ই, আমি শুনবো। জনাব সালাউদ্দিন শুনছিলেন যে কথাটা বললো যে একজন বিচারক যিনি উচ্চ আদালতে তিনি দায়িত্ব পালন করবেন, তিনি দ্বৈত নাগরিকত্ব রেখে কিন্তু তিনি করতে পারেন না, কারণ তিনি আসলে কার প্রতি আনুগত্য, বাংলাদেশ
ব্রিটিশ আমেরিকা কোথাকার, এবং সেই জায়গার মধ্যে একটা প্রশ্ন কিন্তু বড় হয়ে এখন দাঁড়াচ্ছে। তো এখন যেটি বলতো, তিনি যে রায়গুলি দিয়ে গেছেন সেই রায়গুলি কিন্তু বলা হচ্ছে সেগুলি আসলে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে। হয়তোবা দেখা গেল একটা জমি জমা সংক্রান্ত রায় দিল, সেটা রিভিউ করা হলো, কিন্তু তিনি যদি কোনো ফাঁসির আদেশ দিয়ে থাকেন, তিনি যদি এই ধরনের আদেশ কার্যকর হয়ে থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমি আপনার মূল সারমর্মতে একটু যাই। জি। তো একটু মজা করি। হ্যাঁ, আপনি আপনার অনুষ্ঠানের সুন্দর নাম, আপনি তো বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক এবং আপনার আরও জনপ্রিয় কাজ আছে। এর আগে আমি আমার সহা আলোচক ইকতেদার ভাইকে আমি শ্রদ্ধা জানাই, কারণ বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার যে আন্দোলন বিচার নিম্ন আদালতের বিচারকদের মধ্য থেকে হয়েছিল এবং তারা উচ্চ আদালতে এটা রিড করেছিলেন, এটা ওনাদের নেতৃত্ব হয়েছিল। আমি এর কাহিনীটা বলবো। তা আপনার অনুষ্ঠানের নাম হলো যে কথা কেউ বলেনি। তা আসলে হলো আমরা যে আলোচনাটা করব, এটা আমার 32 বছরের আইন অঙ্গনের সাংবাদিকতায় অসংখ্যবার বলেছি, কিন্তু যে কথা কেউ শুনেনি, এই কথাটা আবার বলবো। দেখেন, আমি একটু পটভূমি দেই যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কেমন ছিল। আপনার বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন এস.কে. সিনহা, তাকে দেশ ত্যাগ করে চলে যেতে হলো। কিসের জন্য? ওনার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ হচ্ছে। আমাদের সংবিধানে কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আমাদের সংবিধানে সেই ব্যবস্থা আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু তিনি একটা রায় দিলেন। রায়টা কি ছিল? যে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা, সংবিধানের যে সংশোধনীটা আনলো, সংবিধানের 16তম সংশোধনী, তো এই সংশোধনীতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে গেল। এটা আমাদের সংবিধানের সঙ্গে ক্ল্যাশ করত। আমাদের সংবিধান বলছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকবে। আমাদের উচ্চ আদালত একটা ঐতিহাসিক রায় দিল, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, যে বিচার বিভাগকে স্বাধীন এবং পৃথক করার জন্য সরকারকে একটা নির্দেশনা দিল। সরকার সেই নির্দেশনা দীর্ঘদিন ধরে এই নানান টালবানা করে ফেলে রাখলো। 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, তখন তারা বিচার বিভাগ পৃথককরণের জন্য কিছু বিধিমালা করলো। একটা বিধিমালা হলো নিয়োগ বদলি শৃঙ্খলা বিধান সংক্রান্ত, একটা হচ্ছে আর্থিক স্বাধীনতা সংক্রান্ত, একটা বিচার বিভাগের সচিবালয় গঠন সংক্রান্ত, এবং আরও অন্যান্য বিচার বিভাগের সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দাখিল হয়েছে। সেটা হলো বর্তমান সংবিধানের একটা বিধানকে চ্যালেঞ্জ করে। সংবিধানের 116 অনুচ্ছেদ, উনি এটা ভালো জানেন, সেই অনুচ্ছেদে বর্তমান সংবিধানে বলা আছে যে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ বদলি শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে করবেন। এখন রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের একজন প্রধান কাণ্ডারি। এখন উনি যদি এই কাজটা করেন, তাহলে বিচার বিভাগ আসলে স্বাধীন থাকে না, এবং ওনার এই কাজটা মূলত আইন মন্ত্রণালয় করে দেয়, এবং এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ মানে হইল এটা নামে মাত্র। কিন্তু আওয়ামী লীগ একটা দীর্ঘ আন্দোলন করেছিল 72-এর সংবিধানে ফেরত যাওয়ার জন্য। তারা যখন সরকার গঠন করে বেশ কয়েকটা সংশোধনী করলো, পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী করলো, তারা সব কিছুতে ফেরত গেল 72-এর সংবিধানে। কিন্তু 72-এর সংবিধানে 116 অনুচ্ছেদ ছিল যে নিম্ন আদালত অধস্তন আদালতের বিচারক নিয়োগ বদলি পদোন্নতি শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে। এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতির হাতে নিয়ে গেল। আওয়ামী লীগ 72 সংবিধানের স্লোগান দিল, কিন্তু তারা 72 সংবিধানে এই বিধানটা রেখে দিল, গেল না। তারা ওই বিধানে গেল যেটা রাষ্ট্রপতি করবেন। ফলে আমাদের বিচার বিভাগটা মূলত নির্বাহী বিভাগের কর্তৃত্বে পরিচালিত হয়। এখন আপনি পরিচালিত হয়েছে, যেমন নির্বাহী বিভাগটা কে? প্রধানমন্ত্রী। আমাদের এই প্রধানমন্ত্রী হচ্ছে সকল রোগের, মানে এটা ক্যান্সার,
কেন? তার কর্তৃত্ব ভয়ঙ্কর কর্তৃত্ব। আমাদের সংবিধানে আরেকটা পেশ আছে, কি পেশ? রাষ্ট্রপতি কোনো কাজ প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া কোনো কাজ তিনি নিজে নিজে করতে পারবেন না, উনি করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শে। এবং আমাদের বিধিমালাগুলো, রুলস অফ বিজনেসগুলো এমনভাবে সাজানো হয়েছে যে ফাইলটা প্রধানমন্ত্রীর কাছে যাবে, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যা বলবেন তিনি শুধু হ্যাঁ বলবেন। তার মানে এটা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বিচার বিভাগ পরিচালিত হইত। এখন এই পরিচালনায় কি কি হইল? এস কে সিনহা সাহেব একটা রায় দিলেন যে নিম্ন আদালত, এই উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকাটা বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবিধানের মূল চেতনার পরিপন্থী, এবং ৭২-এর সংবিধানের চেতনার পরিপন্থী, এবং এটা অবৈধ ঘোষণা করলেন। তারপর অনেক কথা শোনা গেছে যে একজন সামরিক বাহিনীর আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর মধ্যে কিছু অতি উৎসাহী কর্মকর্তা ছিলেন যারা বিভিন্ন বাহিনীকে কালিমা লেপনের চেষ্টা করেছে। যদিও সেনাবাহিনী বর্তমানে এবং যুগে যুগে বাংলাদেশে যে ক্রান্তিকালে যে ভূমিকা রাখছে, এটা বাংলাদেশের ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে, কিন্তু তার মধ্যেও তাদের মধ্যে ২-১জন দুষ্ট লোক ছিল। এরকম শোনা যে একজন জেনারেল গিয়ে এস কে সিনহাকে একটা চড় মেরেছেন, তাকে জোর করে সিঙ্গাপুরে পাঠিয়েছেন, ওখান থেকে উনি রিজাইন করেছেন। বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যদি একটা রায় দিয়ে বিদেশ পালিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশে আর কোনো বিচারপতি সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষমতা নাই। দেখেন বিচার বিভাগ কিভাবে নিয়ন্ত্রণ হয়েছে। উনি জানেন, আমি উনাকে সাক্ষী রেখেই বলছি, যারা সরকারের পক্ষে রায় দিয়েছে তারা পদোন্নতি হয়েছে। খালেদা জিয়ার মামলায় ধরি, খালেদা জিয়ার মামলায় যে ২জন বিচারক রায় দিয়েছেন, সেই ২জন বিচারক উচ্চ আদালতে পদোন্নতি পেয়েছে। আবার দেখেন তারেক রহমান, উনার মামলায়, একটি মামলায় একজন বিচারক খালাস দিয়েছেন, তার বাড়িঘরে আগুন জ্বালানো হয়েছে, তার জীবন শঙ্কার মধ্যে পড়েছিল, এবং তিনি কোনো রকম ভাবে জীবন রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। তাহলে আপনি এই জায়গায় দুটি জিনিস পান। একটা জিনিস পান হলো, যদি পক্ষে রায় দেন আপনার পদোন্নতি হবে। এই বিচারক এই সুপ্রিম কোর্টে আছেন, খালেদা জিয়ার মামলায় দুটি মামলায় ২টি সাজা যারা দিয়েছেন, এই ২জন উচ্চ আদালতে আসেন। ইভেন এটা আমি কেন বলি, আমাকে নিরপেক্ষতা শুধু দেখালে হবে না, জনগণের সামনে প্রতিমান হইতে হবে যে আমি ন্যায় বিচার করেছি। তার কাঠামোটা কিন্তু অনেক বড়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, বঙ্গবন্ধু হত্যা মামলার যারা বিচারক যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে, এবং যারা যারা রায় দিয়েছেন এরা সবাই প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছে। তাহলে পদোন্নতিটা কি পরিমাণ দেওয়া হয়েছে। নিম্ন আদালতে, উনি সাক্ষী রেখে বলি, নিম্ন আদালতে যে বিচারক বঙ্গবন্ধু হত্যা মামলা রায় দিয়েছেন, তিনি পাবলিক সার্ভিস কমিশনে অবসরের পরে চাকরি পেয়েছেন। এইভাবে আমাদের, আমি আরেকটু বলবো ইত্যাদি ভাই বলার পরে, এইভাবে আমাদের বিচার বিভাগটাকে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, আমি আপনাকে সমস্ত দলিল দেখাতে পারবো। উচ্চ আদালতে যেসব মামলা রাজনৈতিক সরকারের স্বার্থ ছিল, কোনো মামলায় সরকার পরাজিত হয়নি। জি, নিশ্চয়ই ন্যায় বিচারের প্রসঙ্গ আসছে, এবং অনেকগুলি ধাপে ধাপে অনেকগুলি কথা বলল। যিনি আজ্ঞাবহ হয়ে বিচারের রায় দিয়েছেন, তিনি প্রমোশন পেয়েছেন, উপরে গিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব পেয়েছেন, অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। এই ন্যায় বিচার এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে, যেটা বিগত সময় আমরা দেখেছি? অধস্তন আদালত থেকে যখন বিচারক নিয়োগ দেওয়া হয়, নিয়ম হচ্ছে কি যে অধস্তন আদালতের যারা হলো গ্রেডেশনে একদম ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, আপনি ওদেরকে তো কনসিডার করবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে কি যে অধস্তন আদালতে, এই যে এই সরকার তো বিগত ১৫ বছর ধরে ক্ষমতায়, ওনারা ক্ষমতাসীন হওয়ার পরে ২০৫ জনকে অতিক্রান্ত করে ২০৬ নাম্বারকে ওনারা উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ১৭৪ জনকে অতিক্রান্ত করে ১৭৫ নাম্বার যিনি, তাকে তারা সচিব পদে নিয়োগ দিয়েছেন। তাহলে এইভাবে যদি জ্যেষ্ঠতা যদি লঙ্ঘন হয়, তাহলে তো ওই দেশের তো বিচার বিভাগ বলেন বা অন্য যে কোনো বিভাগ বলেন, ওই বিভাগ তো শৃঙ্খলার সাথে তার কাজকর্ম করতে পারবে না, এবং ওই বিভাগের যারা কর্মরত
কর্মকর্তা আছেন সবাই তো হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এখন আপনি দেখেন যে এই যে তাহলে 205 জনকে অতিক্রান্ত করে আপনি যে 206 নম্বরকে যে নিয়োগ দিলেন, তাহলে এখানে তো আপনাকে তো অবশ্যই তো জাস্টিফাই করতে হবে যে ওই 205 জনের চেয়ে এই 206 নম্বর যিনি, ইনি হচ্ছিল যোগ্যতা বলেন, মেধা বলেন, সততা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, সব দিক থেকে হচ্ছিল উনি শ্রেষ্ঠ, বা সব দিক থেকে হচ্ছিল তিনি হচ্ছিল আরও উচ্চতর গুণাবলীর অধিকারী। তো এই ধরনের কোনো জাস্টিফিকেশন যদি না থাকে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে, সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এরা সবাই হচ্ছিল এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত। তো এবং এই অন্যায় করার জন্য তাদের সারা জীবনের যে পুণ্য, ওই পুণ্য কিন্তু বিলীন হয়ে গিয়েছে। যে বিচার বিভাগের অধস্থন বিচার বিভাগের বিচারকদের মনে বা প্রাণে হচ্ছিল এত ব্যথা প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু, যে অর্থাৎ এই বিগত সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় যতগুলো নিয়োগ হয়েছে অধস্থন বিচার বিভাগ থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে, প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু অতিক্রান্তের ঘটনা ঘটেছে। এবং অতিক্রান্ত 1 জন 2 জন না, 10 জন, 15 জন, 20 জন, এবং আমি যে বললাম 205 জন। এখন 205 জনকে অতিক্রান্ত করে 206 নম্বরকে নেওয়া হয়েছে, এবং এমন ব্যক্তিকেও তারা উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে যারা অধস্থন বিচার বিভাগে কর্মরত থাকাকালীন, মানে নান অফ দেম ডেলিভার্ড এ সিঙ্গেল জাজমেন্ট অর সিঙ্গেল অর্ডার উইদাউট কনসিডারেশন, দ্যাট ইজ উইদাউট মানি। তাহলে এরকম ব্যক্তিকেও তারা উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ দিয়েছেন অধস্থন আদালতের থেকে, এবং তারা এখনও কিন্তু উচ্চ আদালতে কর্মরত আছেন। তাহলে এই যে একটা বিচার বিভাগের যে এখানে ধরেন 1400 বা এখন বোধহয় আরও বেড়েছে 1600 বা 1800 অফিসার আছে। তো যদি ধরেন এই ধরনের উদাহরণ যদি আপনি দেন, বিচার বিভাগ তো স্বাধীন, তাহলে যারা এইভাবে হচ্ছে হলো যে বঞ্চিত হচ্ছে, তার জ্যেষ্ঠতা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সে যথাসময়ে পদোন্নতি পাচ্ছে না, এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে বা ভালো পদে পদায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে বিবেচনায় আনা হচ্ছে না, তখন তো সে তো হতাশাগ্রস্ত হয়ে যাবে। এবং হতাশাগ্রস্ত হয়ে গেলে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি থেকে আপনি কি আশা করতে পারেন? এখন আপনি দেখেন আমাদের সংবিধানে যে বিচারক নিয়োগের যে আইন অনুচ্ছেদটা, সেটা হচ্ছিল আর্টিকেল 95। তো সেখানে দুই ধরনের ব্যক্তিকে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্য করা হয়েছে। একটা হচ্ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী, আর একটা হচ্ছিল অধস্থন আদালতের বিচারক। তো এখানে হচ্ছিল যে জেনারেল ক্লজেস অ্যাক্ট অ্যান্ড রুলস অফ ইন্টারপ্রিটেশনের বিধান অনুযায়ী হোয়েনেভার দেয়ার উইল বি এনি রিক্রুটমেন্ট ইন দ্য সুপ্রিম কোর্ট, তখন কি করবে, 50% আসবে হচ্ছিল জুডিশিয়ারি থেকে, আর 50% আসবে হচ্ছিল লয়ার থেকে। কিন্তু আমরা দেখছি যে জুডিশিয়ারি থেকে যারা যায় এরা কিন্তু অনেকটা হচ্ছিল নিরপেক্ষ হয়, এবং এদেরকে ডিকটেট করা বা এদেরকে ডোমিনেট করা অনেকটা ডিফিকাল্ট হয়। তখন তারা কি করে, এরা হচ্ছিল নিয়োগের ক্ষেত্রে 20% নেয় হচ্ছিল জুডিশিয়ারি থেকে, আর 80% নেয় হচ্ছিল এই আইনজীবীদের মধ্য থেকে। এখন সেখানে তারা একটা ক্রাইটেরিয়া করেছে যে 1/3 জুডিশিয়ারি, 1/3 লয়ার, এবং 1/3 হচ্ছিল অ্যাটর্নি সার্ভিস। অ্যাটর্নি সার্ভিস তো তারা তো আইনজীবী, এটা তো পৃথক কোনো কিছু না। এটা আছে। তার আরেকটা বিষয় আছে হচ্ছিল যে আপনার 72 সংবিধানের কথা তারা বলে। এখন 72 সংবিধানে ছিল যে উচ্চ আদালতের একজন বিচারক অবসর পরবর্তী উনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এবং 5ম সংশোধনী দ্বারা কি করা হয়েছে যে উনি রিটায়ারমেন্টের পরে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবেন, এবং হাইকোর্ট ডিভিশন থেকে রিটায়ারমেন্টের পরে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবেন। এটা হচ্ছিল 5ম সংশোধনী দ্বারা এটা করা হয়েছে। এখন 5ম সংশোধনী বাতিল হলো, কিন্তু 5ম সংশোধনী দ্বারা উচ্চ আদালতের বিচারকদের যে সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু তারা আর বাতিল করে নাই। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট কিন্তু নাই। কেন নাই? যে জাজদেরকে সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্যই কিন্তু এটা করা হয়েছে। এখন আমাদের যে আইন কমিশন, তো আইন কমিশনের চেয়ারম্যান এবং আইন কমিশনের মেম্বার, এগুলো তো জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট না, এটা হচ্ছিল রিসার্চ ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এবং পৃথিবীর অন্যান্য দেশে আইন কমিশনে হচ্ছে লয়ার থাকে, আর হচ্ছে হলো এই একাডেমিক্স থাকে বা রিটায়ার্ড জাজ থাকে। উচ্চ আদালতের জাজরা কিন্তু আইন কমিশনে কিন্তু থাকে না। আমাদের বাংলাদেশে এই যে বাংলাদেশ আইন কমিশন যে গঠন পরবর্তী যতজন আইন কমিশনে এই চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সবাই হচ্ছে হলো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই ধরনের ব্যক্তি বা আপিল বিভাগের বিচারপতি, এটা হচ্ছিল একদম সংবিধানের লঙ্ঘন। এবং সংবিধানের লঙ্ঘন না, এই নিয়োগ এটা হচ্ছে হলো যে ওরা 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে 7 ক একটা নতুন অনুচ্ছেদের সন্নিবেশন করেছে। সেখানে বলা হয়েছে যে সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা যদি প্রত্যয় পরাহত করা হয়, সেটা হচ্ছে হলো রাষ্ট্রদ্রোহ সম অপরাধ। আমরা সেগুলি থেকে ফিরে আসতে চাই, এবং আমরা মনে করি যে আইনের শাসন বিচার ব্যবস্থা সেগুলি যাতে আমরা সংস্কার করতে পারি, রাষ্ট্র সংস্কার আসবে। স্যার, আমি শেষ করতে চাই, আপনি অনেকগুলি কথা বলেছেন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলি আমাদের দর্শকদের কিন্তু হয়তোবা মাথায় নাও থাকতে পারে কীভাবে একজন বিচারক রায় দিবার পর দেশ থেকে চলে গিয়েছেন, যিনি খালেদা জিয়ার মামলায় রায় দিয়ে তার বিরুদ্ধে রায় দিয়েছেন তিনি পুরস্কৃত হয়েছেন, যিনি দিতে পারেন নেই তিনি তিরস্কৃত হয়েছেন। আপনি শেষ করবেন কিভাবে যে আমরা আসলে
এই বিচার ব্যবস্থায় যে বিচারহীনতার সংস্কৃতি, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, আমাদের ইকতেদার ভাই যেটি বললেন সেটা হচ্ছে সেখানে অর্থ লেনদেনের কথাও কিন্তু এসেছে। আপনি মনে করেন কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি পারবে এই সকল সংস্কারের মধ্যে বিচার বিভাগকে সর্বপ্রথমে যেটা হাত দিয়েছেন তাকে সংস্কার করতে? প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিলেন তার অনেকগুলো উল্লেখযোগ্য দিক ছিল, তার প্রধানত ছিল বিচার বিভাগ। কারণ এই বিচার বিভাগের দ্বারা উনি আক্রান্ত হয়েছেন। উনি মানে উনাকে কিভাবে উনার ন্যায় বিচারকে, উনার অধিকারকে, উনার মানব অধিকারকে সবকিছু লঙ্ঘন করা হয়েছে। এবং উনার বিরুদ্ধে সম্ভবত 15-16টা মামলা ছিল। কোনো একটা মামলায়, কোনো একটা আদেশে, কোনো একটা রায় উনার পক্ষে যায় নাই। এবং অত্যন্ত চমৎকার যুক্তি ছিল এই রায় ওনার পক্ষে যাওয়ার। কিন্তু যেই দেখা গেল এই পতিত স্বৈরাচারের পতন হলো, এখন দেখা যায় সবগুলো মামলা থেকেই উনি খালাস পেয়ে যাচ্ছেন। এবং আমি মনে করি উনি খালাস পাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল। এটা একটা রাজনৈতিক মামলা। এখন দেখেন উনি আরো কয়েকটা কথা বলছেন। ন্যায়পাল, বাংলাদেশের সংবিধানে ন্যায়পালের কথা বলা আছে। আজ পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ হয় নাই। উনি নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং একটা পুলিশ কমিশন গঠন করার কথা বলছেন। এই কয়েকটা সংস্কারের পর উনি একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জাতীয় নির্বাচন দিবেন, কিন্তু তার কোনো সময়সীমা নির্ধারণ করেননি। আমরা শুধু দুষলে হবে না, আমরা শুধু কিছু পরামর্শ দিয়ে যাই। যেমন ধর বিচারপতি আর এই ভবন তো দায়ী না, দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে প্রধানমন্ত্রীর যে স্বৈরাচারী ক্ষমতা, কর্তৃত্ব, ভয়ঙ্কর ক্ষমতা, এইগুলো আমাদের বিচার বিভাগ সহ এই যত জাতীয় প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, কলঙ্কিত করেছে। আমি ওই যে কথাটা ইঙ্গিতে বলেছিলাম শেষ করতে পারি নাই। 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার, জাস্টিস লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার, তারা বিচার বিভাগকে পৃথককরণের জন্য মন্ত্রিসভা বৈঠকে বিধিমালাগুলো উত্থাপন করবে। তো বিধিমালার খসড়া পূরণ হয়ে গেল এবং ব্যারিস্টার ইশতিয়াক সাহেব সংবাদ সম্মেলন করে জানালেন যে আগামী এত তারিখ মন্ত্রিসভার বৈঠকে এটি উত্থাপিত হবে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটা প্রস্তাব গেল যে আমরা যেহেতু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমাদের হাতে এটা দেন, আমরা করব। ওনাদের আমল গেল, ওনারা দুটি কাজ করেছিলেন। একটা হলো বিচার বিভাগকে আর্থিক স্বাধীনতা দিয়েছিলেন, আরেকটি দুটি বিধিমালা তারা করেছিলেন, কিন্তু সবগুলো তারা করে যেতে পারেননি। আওয়ামী লীগ এসে সব ঝুলিয়ে রাখলো। 116 বার বিচার বিভাগ পৃথককরণের জন্য অ্যাপিলেট ডিভিশন রায় দেওয়ার পরও এটি রেখে দিল যে সাধারণত একটা রায় হয়ে গেলে এটা শেষ, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাটা তাদের তদারকির জন্য রাখলো যে আমরা যে রায় দিলাম এবং সংবিধানের আলোকে, আমাদের রায়ের আলোকে বিচার বিভাগ পৃথককরণ হইল কিনা আমরা পর্যবেক্ষণে থাকব। এবং তারা কতদিন পরপরই তারা আদালতে বসতেন, সরকারের প্রতিনিধিকে ডাকতেন, কিন্তু সরকার 116 বার বা 136 বার সময় নিয়েছে, করে নাই। আরেকটি কাজ জরুরি তত্ত্বাবধায়ক সরকার, যেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক করে গেছিল, সেটা হলো উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিধিমালা অধ্যাদেশের মাধ্যমে করেছিল। এই অধ্যাদেশ প্রণয়নের মধ্যে আমাদের ভূমিকা ছিল, উনি তখন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেটা ছিল কি যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের 2 জন বিচারক, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, স্পিকার এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর প্রতিনিধি। তাহলে দেখেন কত চমৎকার একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। এখন বিচারক নিয়োগকে দেন, মূলত প্রধানমন্ত্রী দেন, আইনমন্ত্রী শুধু কাজটা করিয়ে নেন। ফলে সরকার তার দলীয় লোকদেরকে, অযোগ্য লোকে, উনি অযোগ্যতার একটা বলেছেন, কিছু উদাহরণ দিয়েছেন, সরকার তার দলীয় লোককে, অযোগ্য লোককে এখানে নিয়োগ দিয়েছে এবং তারা এমন কিছু রায় দিয়েছে যেটা আমি যদি এখন উল্লেখ করি, অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরিপন্থী
রায় হাইকোর্টের অনেক বিচারপতি দিয়েছেন। জি, আমরা নির্মমভাবে কথা শুনছিলাম, একেবারে সময় সংক্ষিপ্ত কারণে প্রিয় দর্শক আরও আলোচনা যেতে পারলাম না। সেটি আইন ও বিচার ব্যবস্থা সংস্কার যে জরুরি সেটি কিন্তু আজকে দুজন অতিথির কাছ থেকে তাদের আলোচনায় কিন্তু আমরা স্পষ্ট হলাম, এবং সেটি আমরা প্রত্যাশা করি, আমরা আশা করব যে আমাদের যে সামনে যে দিনগুলো আছে, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন, তারা হয়তো রাজনীতিবিদদের হাতেই তাদের যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তারা দিয়ে যাবেন, কিন্তু আমাদেরকে যে বিচার ব্যবস্থা যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকের যে অতিথি সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ ইকতেদার আহমেদ এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালাউদ্দিন ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে যে আয়োজন যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।